বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নাম লামিয়া বেগম। আমার বয়স এখন প্রায় ৩০ বছর। বন্ধুরা, আমি সংসার জীবনে বেশ সুখে শান্তিতেই আছি। আমার স্বামীও আমাকে সুখ দেয়, শান্তি দেয়। তাছাড়া আমার শ্বশুর, সে প্রতিনিয়তই আমার দেখাশোনা করে, আমার দায়িত্ব নিতে শিখে গেছে। আমি কাউকে বাধা দিই না, কাউকে আমি নিষেধ করি না। তারা আমাকে দিতে মজা পায়, আমিও তাদের কাছ থেকে বেশ মজা পাই, আনন্দ পাই। এভাবেই চলছে আমার জীবন। বন্ধুরা, আমার জীবনের কিছু বাস্তব ঘটনা, কিছু আনন্দের মুহূর্ত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো তোমরা কি সবাই প্রস্তুত শোনার জন্য? অবশ্যই কানে একটা হেডফোন গুঁজে দাও, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে গল্পটা শুনতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। আমি লামিয়া বেগম। বন্ধুরা, আসলে আমি দেখতে অতটা মেয়েদের মতো না, একটু মোটাসোটা। আবার খুব একটা যে বেশি সুন্দরী তাও কিন্তু না। আমি দেখতে একেবারেই সুন্দরী না, একেবারে যে সুন্দরী পর্যায়ে পড়ি না তাও কিন্তু না। হ্যাঁ, মানুষ রূপ বা গুণ বলতে কি বোঝে? যে একটা মেয়ের চেহারা সুন্দর, তার বডি ফিগার ভালো, সেই মেয়েটা রূপবতী। আসলে কি তাই? না, আসলে তাই না। যে রূপবতী হয় আমরা জানি সে গুণবতী হয়, কিন্তু এটা সম্পূর্ণ আকারে একটা ভুল। আসলে সবাই একটা ধারণা, কিন্তু এমনও মানুষ এখনও আছে যারা আসলে রূপের সৌন্দর্যে পাগল না। তারা আসলে রূপের সৌন্দর্যে পাগল না হয়ে মানুষের মনের সৌন্দর্যে প্রেমে পড়ে। যেমন আমি কিন্তু দেখতে খুব একটা বেশি সুন্দরী না, আবার আমার যে ওই নায়িকাদের মতো বডি ফিটনেস, ব্যায়াম করে, জিম করে, হ্যাঁ, এইরকমও কোনো হট ফিগার না আমার। তারপরও আমার স্বামী, সে আমাকে নায়িকাদের থেকেও অনেক বেশি সুন্দরী বলে আমাকে। হয়তো সে আমাকে ফার্ম দেয়, আর না হলে সে আমাকে খুশি করার জন্য বলে। আমি এটা প্রথমে তাই ভাবতাম, কিন্তু না, সে সত্যিকার অর্থেই আমার প্রেমে পড়েছিল। আমাকে সত্যিকার অর্থেই সে ভালোবেসেছিল মন থেকেই। কারণ আমার স্বামী রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখলে কখনোই তাদেরকে ভালো চোখে দেখে না। আমি কালো বলবো? কালো না, একটু শ্যামলা। আর তার উপর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটু মোটাসোটা। আমার বডি ফিগার নায়িকাদের মতো অত ফিটিং ফাটিং না। আমার বয়সের তুলনায় আমি একটু মোটা হয়ে গেছি, কিন্তু আমার এই শরীরখানা নিয়েই আমার স্বামী, সে গর্ব করে, এবং সে আমাকে খুব বেশি ভালোবাসে। এবং আমার এই চেহারা সুন্দর, এটাকেও সে খুব বেশি ভালোবাসে। আমার স্বামী একজন ব্যবসায়ী, সেই মূলত শহরে ফলের ব্যবসা করে। বাড়িতে আসে মাঝে মাসে ১-২ বার আসে। আবার কোনো সময় দেখা যায় ব্যবসা ভালো না হলে ২ মাস ৩ মাস পর পর আসে। কিন্তু বন্ধুরা, আমার শ্বশুর, প্রায় সময় সে আমার প্রশংসা করে, আমাকে টাকা পয়সা দেয়, তারপর হচ্ছে আবার খোঁজ খবর নেয়। কিন্তু আমার কাছে সে কোনো কিছুই চায় না। এদিকে আমার শাশুড়ি, আমি এই বাড়িতে বিয়ে হওয়ার আগে থেকেই, সে দীর্ঘদিন আগেই মারা গিয়েছিল। সেই পর্যন্ত আমার শ্বশুর একা একাই আছেন, এখনও তিনি একা একাই থাকেন। আসলে শ্বশুরকে সঙ্গ দেওয়ার মতো তেমন কেউ নেই। তাছাড়া আমার শ্বশুর দেখতে যে খুব বয়স হয়ে গেছে তাও কিন্তু না। আমাদের গ্রামের বাড়িতে সে এখনও ওই যে আমরা যে বেলের থেকে বা গাঙের থেকে, খালবিল থেকে যে মাছ মারে আনি, শ্বশুর এগুলোই এই কাজ করে। তাছাড়া আমাদের বেশ কিছু আবাদি জমিও রয়েছে, যেগুলো আমার শ্বশুর নিজেই সব কিছু দেখাশোনা করেন। তিনি জমিতে ফসল রোয়ায়, আবার সেগুলো ধান কাটে, সব কিছু তিনি করে। মানে এত পরিশ্রমী একজন মানুষ, সেটা আপনারা না দেখলে কখনো বিশ্বাস করবেন না। কিন্তু আমার শ্বশুরের বেশ বয়স হয়েছে, কিন্তু তার শরীর বা তার যে বডি অনুযায়ী কিন্তু দেখলে আপনারা বিশ্বাসই করবেন না যে তার বয়স হয়েছে। সে এখনও যে পরিশ্রম করতে পারে, একটা ২০ বছর বা ২৫ বছরের একটা যুবক কিন্তু সেই পরিশ্রম এখনও করতে পারে না। তো যাই হোক, আমার শ্বশুরের একটা সমস্যা আছে। সে মাঝে মধ্যে একটু চিৎকার চেঁচামেচি করে। তার কারণ হচ্ছে, তার যেহেতু সে কৃষিকাজ, তার শরীরে প্রচুর পরিমাণে জ্বালাপোড়া করে। কিন্তু আমার শ্বশুর আমাকে প্রায় সময়, আমার শাশুড়ি যখন বেঁচে ছিল, সে আমার শ্বশুরকে তেল মালিশ করে দিত, তাছাড়া বডি মালিশ করে দিত।
গ্রামের মানুষ তো, তাদেরকে সরিষা তেল, গরম পেঁয়াজ আর গরম রসুন। আমি প্রায় সময় আমার শ্বশুরকে পায়ের তলা, তারপর পুরো হাঁটু থেকে পা, এবং আমার শ্বশুরকে আমি চুলের তেল দিয়ে দিতাম, সরিষার তেলে। এইভাবে সে খুব মজা পেত। প্রায় সময় আমাকে বলতো যে, বৌমা স্বর্ণা, তোমার হাতে কি জাদু আছে বলো তো? আমি বলতাম, কেন শ্বশুর আব্বা? তখন সে আমাকে বলতো, আরে তোমার হাতটা তোমার শাশুড়ির মতোই। তুমি যখন আমাকে তেল মালিশ করে দাও, আমার যে কি ভালো লাগে বৌমা, সেটা তোমাকে বলে বুঝাতে পারবো না। সত্যিই তোমার শাশুড়ি আমাকে ঠিক এইভাবে তেল মালিশ করে দিত। জানেন তো বন্ধুরা, গাঁও গ্রামে মানুষ, তারা আসলে ওষুধ খেতেই চায় না, ওষুধে বিশ্বাসী না, তারা নিজেরাই এক একজন কবিরাজ। তাছাড়া আমার শ্বশুর আব্বা, সে প্রায়ই কাজ করে থাকে, আমাকে সেইভাবে তেল মালিশ করে দিতে বলে। তো এইভাবে আমাদের বৌমা আর শ্বশুরের দিন চলে যাচ্ছে। এদিকে আমি আর শ্বশুর আব্বা বাড়িতে একা একাই থাকি। খুব বেশি লোকজন নেই বা আমাদের বাড়িতে, একদম নিরিবিলি। বাচ্চা কাচ্চা আমারও হাত ছিল না। তাছাড়া আমার স্বামী ফোয়াদ, সে শহরে ফলের ব্যবসা করে। এইভাবে মাসে 1-2 বার আসে, এক রাত থেকে আবার চলে যায়। আবারও তাতে কিছুই হয় না, তারও কিছু হয় না। তারপরও পেটের দায়ে মানুষকে তো কত জায়গায় থাকতে হয়, কত রকমের কাজ করতে হয়। তো আমি আর আসলে এ বিষয়ে কোনো কিছু মনে করি না। আসলে আমাদের পেটের যদি চিন্তা না হতো, টেনশন না করা লাগতো, যদি কাজকাম না করা লাগতো, তাহলে তো আমি আমার স্বামীর সঙ্গেই থাকতে পারতাম। সে আমাকে মনের মতো করে কোলে নিয়ে আদর করত, ভালোবাসত, কত কিছু আমার তো শখ করে। কিন্তু শখ করলে কি হবে, আমার স্বামী তো আর আমার সঙ্গে থাকে না। তো একদিন আমার এক ননদের ছেলে, মানে আমার স্বামীর বোন আছে, সেই ননদের একটা মেয়ে আছে। তো তারাও দুজন শহরে থাকে, ব্যাংকে চাকরি করে। আমার ননদ রাইস আমাকে বলতেছিল, ভাবি, আমার মেয়েটাকে একটু তোমাদের কাছে রাখো না। তাছাড়া বাড়িতে তো তুমি আর বাবা ছাড়া আর কেউ থাকে না, ও তোমাদের কাছে থাকলে একটু ভালো হবে। আসলে আমরা দুজনেই শহরে চাকরি করি, তো তো ওর আসলে পড়াশোনা ক্ষতি হচ্ছে, তোমাদের এখানে স্কুলে পড়াশোনা করুক। তো ওকে নিয়ে আমার সময় কেটে যেত। তো বন্ধুরা, একদিন আমি বাড়ির পুকুরে, আমাদের আবার নিজস্ব পুকুর ছিল আমাদের গ্রামে, বড় ঘর, ঘরের সামনে একটা উঠোন, আর উঠোনের পরে আমাদের বাড়ির পিছনে একটা পুকুর ছিল। সেটায় আমরা একটা সুন্দর একটা সিঁড়ি দিয়েছি, সেখানে আমরা সবাই গোসল করি। আমাদের বাড়ির যারা বেড়াতে আসতো মেহমান, সবাই সেখানেই গোসল করত। তাছাড়া পুকুর একটা আবেগ, শৈশবের একটা স্মৃতি কাজ করে। এখন তো মানুষ সবাই ঘরের ভিতরেই, ওই দেখা যায় ওয়াশরুম করে, সেখানেই বালতি দিয়ে গোসল করে। আমাদেরও সেই ব্যবস্থা আছে, কিন্তু আমাদের বাড়ির লোকজন, মানুষ সবাই আসলে ওই পুকুরে গোসল করতে ভালোবাসে। তাছাড়া আমিও পুকুরেই গোসল করি। এই পুকুরে আমরা ছাড়া আর কেউ আসে না। তো আমি একদিন দুপুরবেলা আমার ওই ননদের মেয়েটাকে নিয়ে গোসল করতেছিলাম, তখন দেখলাম শ্বশুরাব্বা বাজারে গিয়েছিল। তো আমি ননদের মেয়েটা রাইসাকে গোসল করাচ্ছিলাম, এদিকে আমিও গোসল করব। প্রথমে হাত পা সব কিছু ঘষাচ্ছিলাম সাবান দিয়ে। এরপর ধীরে ধীরে যখন ভিতরের কাপড় খুলে যখন আরও সাবান লাগিয়ে শরীরটা ঘষা শুরু করেছিলাম, তখন হঠাৎ করে দেখলাম আমার শ্বশুরাব্বা সে ডিরেক্ট বাসার ভিতরে এসে পুকুরে চলে আসলো, এবং বন্ধুরা, সে আমার সব কিছু দেখতেছে। আমাকে এমন অবস্থায় দেখে শ্বশুরাব্বার বেশ কিছুক্ষণ যাবৎ আমার দিকে তাকিয়ে আছে। আমিও বুঝলাম যে শ্বশুরাব্বা আমাকে মন দিয়ে দেখতেছে। আমি তখন সাবান মেখে, আমার পুরো শরীরে সাবান ছিল, আমি সাবান মেখে তখন গোসল করতেছিলাম। এমন অবস্থায় আমার নিজের কাছে একটা অস্বস্তি মনে হচ্ছিল, কিন্তু কি করব কিছুই বুঝে পারতেছিলাম না। এখন চাইলেই তো হঠাৎ করে সম্ভব না। আমি যখন গোসল করে কাপড় চেঞ্জ করতেছিলাম, শ্বশুরাব্বা তখন আবার আমার কাছে আসলো।
তখন আবার আমার কাছে এসে সে দেখল আমি কাপড় চেঞ্জ করতেছি। এমন অবস্থায় শ্বশুরবাবা আমাকে দেখে রীতিমতো তার চোখ কপালে উঠে গেছে। এছাড়া বেচারার বউ নেই, মানে আমার শাশুড়িও বেশ কিছুদিন যাবৎ আসলে সে মিস করতেছে, আমি বুঝতে পারছি। আমাকে এমন অবস্থায় দেখে শ্বশুরের মাথায় একেবারেই যেন পুরোপুরি নষ্ট হয়ে গেল। সে কি করবে তখন কোনো কিছুই বুঝে পাচ্ছিল না। আমি বুঝলাম শ্বশুর আমাকে এমন অবস্থায় দেখে সে এই বিষয়টা আসলে স্বাভাবিকভাবে নিতে পারল না। তারপর গোসল করার পর শ্বশুর আমার কাছে এসে আমাকে বলল, বৌমা, তোমাকে তো আজকে বেশ ভারী মিষ্টি লাগতেছে। এমন অবস্থায় আমি মনে মনে বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর তো লাগবেই, কারণ আমার শরীরে তখন কাপড় নেই। তারপর বন্ধুরা, এইভাবে পরের দিন আমার স্বামী শহর থেকে আসলো। আসার সময় সে তো ফলের ব্যবসা করে, বেশ ফলমূল নিয়ে আসলো। আমি বাবার রুমে নিয়ে বেশ কিছুটা ফল নিয়ে আমি শ্বশুর বাবাকে দিলাম। শ্বশুর বাবার রুমে আমি যখন ফল নিয়ে যাচ্ছিলাম, শ্বশুর বাবা তখন আমাকে বলল, মা, কে ওই রাতুল এসেছে নাকি? আমি বললাম, হ্যাঁ বাবা, এজন্য তোই আপনার রুমে ফল নিয়ে এসেছি। তখন শ্বশুর বাবা আমাকে বলল, ঠিক আছে, আমি একটু পরে খাবার খেতে আসছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি তাড়াতাড়ি চলে আসেন, আমি খাবার ডাইনিংয়ে বেড়ে দিচ্ছি। এই কথা বলে তখন আমি চলে গেলাম। বন্ধুরা, আমি খাবার ডাইনিং রুমে দেব বড় কথা, আমি আবার রুমের দরজার সামনে যাওয়া মাত্রই আমার স্বামী আমাকে কোলে করে ধরে আমাকে নিয়ে শুইয়ে দিল। তারপর সে আমাকে আর কোনো সুযোগই দিচ্ছে না, আমাকে আদর করা শুরু করে দিল। আমি তাকে বললাম, আরে বাবা, আমি বাবাকে বলে এসেছি আমি এখন খাবার বাড়ব একটু করে, এরকম করো না, এখন এসেছ, এখন বাজে রাত 10টা। শোনো, আমি ডাইনিংয়ে খাবার দিচ্ছি, আগে খাবারগুলো খেয়ে নাও, তারপর না হয় দেখব রাতে তুমি কত বড়। হ্যাঁ, আজকে আমিও দেখব। তুমি জানো, তোমার জন্য আমার খুব মন কাঁদে, আমার মন খুব পুড়ে। তুমি সারা মাস শহরে থাকো, এদিকে আর একা একা আমার বাড়িতে একদমই ভালো লাগে না। সারাক্ষণ আমার মন তোমার উপরে পড়ে থাকে, কিছুই যেন আমার ভালো লাগে না, কিছু করতেই আমার ইচ্ছে করে না। সারাক্ষণ মন চায় তোমার আদর পেতে, তুমি আমাকে ভালোবাসবে, এটাই আমার মন চায়, আর কোনো কিছু চায় না। তারপর সে আমাকে আর কোনো ছাড়তেছে না, বলতেছে, আরে বাবা, ভাত খেয়ে নিবে বেড়ে নিয়ে খাবে, ঠিক আছে? তাছাড়া বাবা বুঝবে আজকে তার ছেলে এসেছে, তার বৌমাকে আজকে সে অনেক বেশি ভালোবাসবে। তারপর বন্ধুরা আর কি, আমার স্বামীর যে কথা সেই কাজ, সে আমাকে ছাড়ল না। আচ্ছা, ছাড়ল না, ওদিকে যে দরজাটা খোলা আছে, আমি তাকে বললাম, আচ্ছা তুমি এত তাড়াহুড়ো করতেছ কেন, আমি কি চলে যাচ্ছি? শোনো, আমি দরজাটা লাগিয়ে আসি। কিন্তু সে আমাকে দরজাটাও লাগাতে দিল না। সে আমাকে বলল, এখন দরজা লাগাতে হবে না, আগে একটু আদর করে নেই, তারপর পানিটা চলে আসলেই, হ্যাঁ, আমি ওয়াশরুমে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর তুমি আবার আমরা ঘুমাবার সময় কাজ করব। তাড়াহুড়ো করে আর দরজাটাও লাগালাম না। এদিকে আমরা একের অন্যর সঙ্গে জড়িয়ে গেলাম। আমাদের এখন প্রচুর পরিমাণে আদর করা হচ্ছে। এদিকে শ্বশুর বাবা ডাইনিং রুমে আসলো, এসে দেখে এখন আমি খাবার বাড়ি নাই। সে লামিয়ামা লামিয়ামা বলে চিৎকার করতে লাগল। শ্বশুর বাবা চিৎকার করতে করতে আমাদের রুমে চলে এসেছে। দরজার সামনে থেকে এসে দেখে আমি আর তার ছেলে এমন একটি অবস্থায় আছি যেটা বলার মতো আর কথা লাগে না। এমন অবস্থায় শ্বশুর বাবা আমাকে দেখে, সেদিন তো পুকুরে আমাকে দেখেছিল হালকা হালকা, আজকে তো একেবারে পুরো অবস্থায় দেখে ফেলেছে আমার। শ্বশুর বাবা আমাকে দেখে তার চোখ পুরো কপালে উঠে গেল। তারপর সে মুখটা ঘুরিয়ে লজ্জা পেয়ে সে এখান থেকে চলে গেল। সে আর কোনো কিছু বলল না। এদিকে আমি আমার স্বামী রাতুলকে বলতেছিলাম, দেখেছ তো, বাবা ঠিকই আমাকে খুঁজে বুঝে এখানে চলে এসেছে। তোমাকে আমি আগেই বলেছিলাম যে দরজাটা একটু লাগিয়ে আসি, এখন তো ভালোই হয়েছে,
বাবা সব কিছু দেখে নিয়েছে আমার। তখন আমার স্বামী বলল, আরে দেখেছে তো কি হয়েছে, সে তো আমার বাবাই হয়, তোমার শ্বশুর। তাছাড়া শ্বশুর এগুলো কোনো কিছু মনে করে না। শ্বশুর এগুলো একটু 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 বোঝে যে এতদিন পর ছেলে এসেছে, হ্যাঁ বৌমা একটু ব্যস্ত থাকবে। এই কথা বলে আমার স্বামী আমাকে আবার ধরল। তারপর বন্ধুরা আমি আর কোনো কিছু বললাম না, বা আমি আর কোনো কিছু বলার সুযোগও পেলাম না। তারপর সে আমাকে টানা 1 ঘন্টা এইভাবে আর কি বলবো, আমি যে একটু লড়ব, আমার প্রচণ্ড পরিমাণে প্রস্রাব ধরেছিল। আমি যে একটু প্রস্রাব করব, আমাকে সেই সুযোগটুকু আর দেওয়া হলো না। এরকম একটা অবস্থা তখন হয়েছিল। আমি আমার স্বামীকে বলতেছিলাম, ওগো আমার প্রস্রাব ধরেছে, একটু ওয়াশরুমে যাব। সে আমাকে এই সুযোগও দিল না। একেবারে রাত 12টা বাজালো। রাত 12টার সময় তার কাজ হয়ে গেছে। তখন সে আমার উপর থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। এদিকে আমিও ফ্রেশ হলাম। তখন সে আমাকে বলতেছে এখন নাকি সে খাবার খাবে। তারপর খাবারগুলো বেশ ঠান্ডা হয়ে গেছিল। খাবারগুলো একটু গরম করলাম। একটু গরম করে আমি তাকে আবার খাওয়ালাম। খাওয়া দাওয়া করার পর আমরা ফ্রেশ হয়ে আবার বেডরুমে ঘুমাতে গেলাম। তখন সে একটু রেস্ট নিয়ে ওই রাতে আবার প্রায় 3 বার আমার সঙ্গে। ওই রাতে সকালবেলা প্রায় 8টার সময় আমি ঘুম থেকে উঠলাম। উফ, সেদিন সকালবেলা আমার শরীরটা যা হালকা লাগতেছিল না বন্ধুরা, যা পাতলা লাগতেছিল, মনে হচ্ছিল আজকে যেন পৃথিবীর এক অন্যরকম স্বর্গে আমি বাস করতেছি। আমার শরীরটাও খুব মাথাবাল হয়ে থাকে, কিন্তু আজকে শরীর মন সব কিছু একদম ফ্রেশ লাগতেছে, একদম হালকা লাগতেছে। এত ভালো লাগা কাজ করতেছে যা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকে আমার মন খুব ভালো লাগতেছে, মন খুব হালকা হয়েছে যে সে আমাকে এভাবে ভালোবাসা প্রদান করেছে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা বাস্তা করে শ্বশুরকে, তারপর আমার স্বামীকে নাস্তা করালাম। তখন আমার স্বামী সে চলে যাবে। সে আমাকে বলতেছে, শোনো আমাকে একটু যেতে হবে, গিয়ে আবার ওই পাইকারি ফল কিনতে হবে, আর দোকানটা একটু চালু করতে হবে। এমনিতে ব্যবসার অবস্থা এখন খুব একটা বেশি ভালো না। তখন আমি তাকে বললাম, ঠিক আছে, আপনি আবার তাড়াতাড়ি আইসেন, আর মাসে একটু 2-3 বার এসে একটু সপ্তাহখানেক থাইকেন, আমার একা একা আর ভালো লাগে না। এই কথা বলে স্বামী নাস্তাটা করে এসে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, রুমে আসো, তোমার সঙ্গে আমার একটু দরকার আছে। তারপর বন্ধুরা, এই কথা বলেই আমার শ্বশুর ডাইনিং রুমে এসে নাস্তা খাচ্ছিল। সে আমাকে, আমি বললাম, আরে এখন একটু আমার দরকার আছে, আমি একটু এই দেখো হাঁড়ি পাতিলগুলো একটু ধুতে যাব, তাছাড়া কাপড় চোপড়ও ধুতে হবে। সে আমাকে বলল, তুমি আসো না, আমি তো তোমাকে ছেড়ে দিব। এই কথা বলে এসে আমাকে হাতটা ধরে শ্বশুরের সামনে রুমে নিয়ে গেল, নিয়ে দরজাটা টাস করে বন্ধ করে দিল। প্রায় 30 মিনিটের মতো আমার সঙ্গে একটু অন্যরকম একটা খেলা খেলল। শ্বশুর আব্বার ডাইনিং রুম থেকে সব কিছুই সে ফলো করেছে, আমি লক্ষ্য করলাম বিষয়টা। তারপর সে আমার সঙ্গে আধা ঘন্টার সময় কাটিয়ে সে চলে গেল, শেষও হইল না। তখন আমার শ্বশুর আব্বা বলল, তাল ছেলেকে রাতুল বৌমার সঙ্গে আধা ঘন্টা সময় কাটিয়েছিস, একটু ওয়াশরুমে যা, একটু গোসলটা করে শরীরটা ফ্রেশ করে যা, শরীরটা তোর নাপাক হয়ে আছে। তখন সে আর কোনো কিছু বলল না, বলল তার সময় নেই। এদিকে শ্বশুর আব্বা যে সব কিছু বুঝতে পেরেছি, আমি সেটা খুব ভালোভাবে লক্ষ্য করেছি। তো রাতের বেলা আমি শ্বশুর আব্বা আর আমি একেবারে নাস্তা খাচ্ছিলাম, রুটি পরোটা খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে শ্বশুর আব্বা এসে তার রুমে চলে গেল। এদিকে আমি আমার রুমে ঘুমিয়ে পড়লাম। রাত 12টার দিকে আমি খেয়াল করলাম শ্বশুর আব্বা আমার রুমে আসে। এসে আমি কিন্তু সজাগ, আমার আসলে বন্ধুরা ঘুম আসে না, কারণ আমার ঘুম আসতে আসতে প্রায় 1টা বাজে। ঠিক আছে, তাহলে আমি রাত 11টা-12টা পর্যন্ত রিলস দেখি, তারপর মোবাইলটা বালিশের পাশে রেখে দেই। বালিশের পাশে রেখে তারপর দেখা যায় আরও বেশ কিছুক্ষণ চোখ ঘুমোতে আমার আরও 1 ঘন্টা চলে যায়। শ্বশুর আব্বা এসে সে আমার হাত পায়ে টাচ করতেছে, আমার চুলে টাচ করতেছে, আমার বিভিন্ন অঙ্গের দিকে সে দৃষ্টি দিচ্ছে, তাকাচ্ছে একটু কটুভাবে, যেটা এর আগে কখনোই হয় নাই। এর আগে শ্বশুর আব্বা এরকম কখনো আমার দিকে তাকায় নাই। আজকে শ্বশুর আব্বা এত রাতে আমার রুমে আসলো, আমার জন্য সন্দেহ হচ্ছে।
সে কি নিয়ে আমার রুমে এসেছে, কি মতলবে এসেছে। আমার সন্দেহ হলো। এসে আমার বেশ কিছু শরীরের জায়গায় সে টাচ করল, কিন্তু বেশ কিছু জায়গায় সে টাচ করতে চাইল, পরে আসে কি মনে করে আর টাচ করে নাই, চলে গেল। পরের দিন রাতের বেলা এসে আবার আসলো। আজকে আমি তাকে হাতে নাতে ধরে ফেললাম। আমি বললাম, বাবা আপনি কি করতেছেন? তখন শ্বশুর আব্বা আমাকে বলতেছে, বৌমা আমি দেখতেছিলাম তোমার শরীরটা ভালো কিনা। আমি বললাম, না বাবা, আপনার মনে হচ্ছে অন্য কোনো মতলবে এসেছেন। আপনি কালকে রাতেও আমার কাছে এসেছিলেন। বাবা আপনি কি চান বলুন তো? তখন শ্বশুর আব্বা আমাকে বলল, বৌমা আমার একদমই ভালো লাগতেছে না, আমার মাথাটা খুব ব্যথা করতেছে, তুমি একটু মালিশ করে দিবে। আমি বললাম, বাবা আপনি এই কথা আমাকে বলতেই পারতেন, কিন্তু আপনি এভাবে আমার ঘরে এসে চুপি চুপি করতেছেন, লুকোচুরি খেলতেছেন, আমার শরীরে টাচ করতেছেন। তখন বলল, বৌমা আমি দেখছিলাম তুমি আসলে ঘুমিয়ে গেছো কিনা। তারপর আর কি, আমি বললাম, ঠিক আছে আপনি একটু সোফায় বসেন, আমি তেলটা গরম করে আনি। শ্বশুর আব্বার হাতে পায়ে আমি তেলটা মালিশ করে দেওয়ার পর সে আমাকে বলতেছে, বৌমা তোমাকে একটু তেল মালিশ করে দেই, তুমি তো সবসময় আমাকে দাও। এই সুযোগে শ্বশুর আব্বা আমার শাড়িটা একটু উপর দিকে তুলে, তার লুঙ্গিটাও একটু উপর দিকে তুলে, আর কি করল বন্ধুরা, কি বলবো। আমার শ্বশুর আব্বা যেন সে আরও বেশি ফার্স্ট ক্লাস, মানে অনেক বেশি এগিয়ে, এত বেশি এগিয়ে সেটা আর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে সে এত বেশি এগিয়ে, এত বেশি এক্সপার্ট। আমি আমার শ্বশুর আব্বাকে এতদিন যা ভেবেছিলাম, আমার শ্বশুর আব্বা কিন্তু একদমই তা নয়। সে কিন্তু খুব অ্যাক্টিভ। আমি সোফার পিছন ঘুরছি, ঘুরতে 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 সে আমার শাড়িটা ওপর করে আমার সঙ্গে যা খেলা খেলল। বন্ধুরা আমি এই দিনের কথা, এই দিনের ঘটনা আমি কোনো দিন ভুলতে পারব না। তারপর আমি শ্বশুর আব্বাকে বললাম, বাবা আপনি এটা কি করলেন? তখন শ্বশুর আব্বা আমাকে বলতেছে, বৌমা আমি খুব বেশি আবেগী হয়ে পড়েছি, অনেক বেশি আবেগী হয়ে পড়েছি। আসলে বৌমা আমি কি বলবো তোমাকে, কোনো কিছুই আমি বুঝতে পারতেছি না। তোমার শাশুড়ির কথা ইদানিং আমার খুব মনে পড়তেছে। সেদিন তুমি পুকুরে গোসল করতেছিলে, ওরকম অবস্থায় তোমাকে দেখে আমার খুব মন যাচ্ছিল বৌমা, কিন্তু শরমের মাথা খেয়ে তোমাকে কোনো কিছুই সেদিন আমি বলতে পারিনি। তার উপরে আজকে সকালবেলা তোমাকে আমার ছেলে যখন টেনে হিচড়ে নিয়ে যায়, তখন আমার ভিতরে একটা অন্যরকম কাজ করতেছিল। তখন আমি আমার শ্বশুর আব্বাকে বললাম, বাবা তাই বলে আপনি আপনার পুত্রবধূর সঙ্গেই কাজ করবেন? হ্যাঁ আপনি আমার শাশুড়িকে মিস করতেই পারেন, তাই বলে বাবা একটাবার আপনি ভেবে দেখবেন না যে আপনি কার সঙ্গে কি কাজ করতেছেন? সেদিন আমি কি বলবো? শ্বশুর আব্বা আমার কাছে মাফ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। তারপর বন্ধুরা সে যখন আমাকে এমন একটি কাজ করল আমার সঙ্গে, তখন দেখে আমার ভিতরেও একটা অশান্তি কাজ করতেছে। তখন আমারও মন চাচ্ছিল। হঠাৎ করে সে এমন একটি কাজ করে বসল, তখন আমারও যেন মন খুব করে যাচ্ছিল। আমি তখন শ্বশুর আব্বাকে বললাম, ঠিক আছে আপনি যখন এত কিছু করেই বসলেন, নেন, আমাকে তো আপনি এখন খুব গরম করে দিলেন, নেন, আপনি যখন আমার শরীরে আগুন লাগিয়ে দিয়েছেন, আপনি সেই আমাকে আবার পানি দিয়ে এখন ঠান্ডা করবেন। কিভাবে করবেন আমি তো আগুন কিছুই জানি না, তবে আমি জানি আপনি আমাকে এখন ঠান্ডা করবেন। তারপর বন্ধুরা শ্বশুর তখন আমাকে বলল, বৌমা তুমি সত্যিই আমাকে ঠান্ডা করার জন্য দিবে? আমি বললাম, দিব মানে? আমি তো আপনাকে দিয়ে একেবারে বসেই আছি। তখন বন্ধুরা শ্বশুর যেন অনেকটা খুশি হয়ে গেল, একেবারে যেন মোমের মতো গলে গলে পড়তেছে। আমি বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করলাম। তারপর আর কি, সেদিন শ্বশুর আব্বা আমাকে একেবারে মুরগির মতো, ওই যে শিয়ালা যেভাবে মুরগিকে ধরে ছিঁড়ে ছিঁড়ে খায়, শ্বশুর আব্বাও সেদিন আমাকে একেবারে মুরগির মতো সারাটা রাত ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। আমি একটা জিনিস নোটিস করলাম, সেই রাতে আমার স্বামী শহরে থাকে, সে শহর থেকে মাসে একবার দুবার আসে।
সে শহর থেকে একবার দুবার এসে আমাকে সে যতটা তৃপ্তি দেয়, যতটা আনন্দ দেয়, তার চাইতে আমাকে বেশি তৃপ্তি দিয়েছে আমার শ্বশুরাব্বা। শ্বশুরাব্বা এত শক্তি কোথা থেকে পেল? তাছাড়া উনি তো মুরব্বী মানুষ। আমি তখন একটা আগ্রহ প্রকাশ করে আমি জিজ্ঞাসা করলাম শ্বশুরাব্বাকে, বাবা, আপনি তো মুরব্বী মানুষ, আপনার এখন বেশ বয়স হয়েছে, এই বয়সেও আপনি এত শক্তি কোথা থেকে পেলেন? আরে আপনার ছেলে তো দিবারা আসে, সেও তো আমাকে এত সুখ দিতে পারে না। এই যত সুখ দিলেন আপনি আমাকে, ইস, কালকে রাতের ব্যথায় এখন আমি ছটপট করতেছি আব্বা। আপনি যান তো, ফার্মেসিতে যান, গিয়ে আমার জন্য কিছু ব্যথার ওষুধ নিয়ে আসেন তো। তখন সে আমাকে বলল, আমি এখনই তোমার জন্য ব্যথার বেশ কিছু ওষুধ নিয়ে আসতেছি। আসলে তখন আমিও বিষয়টা বুঝলাম না যে আসলে সে এতটা শক্তি কোথায় পাইল, মানে কি করে সম্ভব এটা? এটা তো আসলে পসিবলই না। কি করে পসিবল এটা? আমার স্বামী যে জায়গায় শহর থেকে আসে, এসে আমাকে রাতে এসেছে আধা ঘন্টা 2 ঘন্টা, সেই জায়গায় শ্বশুর আব্বা সারা রাত। কি বলবো, আমি নিজে অনেকটা অবাক হয়ে পড়েছি যে একটা বুড়ো মানুষ। এরপর থেকে আমি শ্বশুরাব্বাকে বললাম, বাবা, আপনি তো আমার মন জয় করে নিয়েছেন, আমার মনে তো আপনি জায়গা করে নিয়েছেন। হ্যাঁ, আপনি এভাবে চলতে থাকলে আপনাকে আমি আর বাধা দিব না। শুনেন, আপনার ছেলে যখন বাড়িতে আসবে, শুধু এই দিনটা একটু নিজেকে সামনে রাখবেন। আর তাছাড়া প্রতিদিন প্রতি রাত আপনি আমাকে পাবেন। তারপর থেকে বন্ধুরা, প্রতি রাত আমার আর আমার শ্বশুরের ভিতরে একটা অনৈতিক সম্পর্ক তৈরি হয়। আমার শ্বশুর আপার আমি জানতাম যে আমরা একটা ভুল পথে আছি, আমরা ভুল করতে যাচ্ছি, আমরা যেই কাজ করতে যাচ্ছি এটা আসলে সঠিক কোনো কাজ না, এটা নিহাত একটা পাপ কাজ। কিন্তু কি করব, আমাদের মন এক সময় বলতো আমরা পাপ কাজ করতেছি, এটা ঠিক না। আমার পরক্ষণে শরীর বই উঠত, না, সুখের কাজে পাপ আর কোনো কিছু সহায় পায় না। তারপর আমরা এভাবেই দিনের পর দিন আমার স্বামীকে গোপন রেখে আমরা এভাবে শ্বশুরাব্রামি এক অবাধ সম্পর্ক গড়ে তুলি। এভাবে কিছুদিন যাওয়ার পর, প্রায় বছরখানেক পর আমার গর্ভে সন্তান আসলো। আমি হঠাৎ অবাক হয়ে পড়লাম। এতদিন আমি আমার স্বামীর সঙ্গে সংসার করতেছি, আমায় কোনো সুখবর পাচ্ছি না। একটা বাচ্চার জন্য আমি কতটা হাহাকার করি আমি সেটা বলে বোঝাতে পারবো না। আসলে আমার কোনো বাচ্চা হচ্ছিল না। আমি ভাবছিলাম হয় আমার স্বামী শহরে থাকে বলে কোনো বাচ্চা হচ্ছে না নাকি। এখন দেখতেছি না, আমার স্বামীর তার সমস্যা আছে, তার সমস্যার কারণে এতদিন বাচ্চা হয়নি। শ্বশুরের সঙ্গে 1 বছর অনৈতিক সম্পর্ক করায় এখন আমি প্রেগনেন্ট হয়েছি। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট করে।